আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিল? পেনিসিলিন। জানো পেনিসিলিন আবিষ্কারের গল্প? যে কোনো ইনভেনশনে কি লাগে জানো? টেনাসিটি। টেনাসিটি মানে লেগে থাকা, হাল না ছাড়া। দ্যাট ইজ দ্য, বলে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। প্রয়োজন থাকলে উদ্ভাবন হয়, নইলে হয় না। Alexander Fleming in 1940s, when he was trying to find a solution for the bacterial infection, উনি ওনার ইংল্যান্ডের ল্যাবরেটরিতে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করেছেন, কিন্তু দেখছেন যে কোনো কিছুতেই গবেষণাগারে যে ব্যাকটেরিয়া আছে স্লাইডে, সেটা মাইক্রোস্কোপে যখনই দেখছেন ব্যাকটেরিয়াগুলো ভিজিবল, ব্যাকটেরিয়া কিছুতেই মরছে না। দীর্ঘ গবেষণার পর যখন প্রায় ব্যর্থ হওয়ার মুখে, অ্যাট দ্য ভার্জ অফ ফেলিওর, তখন তিনি রাগে দুঃখে তার ল্যাবরেটরি বন্ধ করে বাড়ি চলে যান। তো তখন হচ্ছে ইংল্যান্ডে শীতের সময়, শীত বর্ষা, ওদের তো বৃষ্টিও একই সঙ্গে হয়। তো উনি রাগে দুঃখে ল্যাব বন্ধ করে বাড়ি চলে যান এবং তারপর 15 দিন আর ল্যাবে আসেননি। 15 দিন পর যখন উনি ল্যাবে এলেন, কি মনে হলো? আবার মাইক্রোস্কোপটা দেখলেন যে স্লাইডের উপর ব্যাকটেরিয়া গিজগিজ করতো, একটা ব্যাকটেরিয়াও নেই। তো হু কিল দ্যাট ব্যাকটেরিয়া? অনেক খোঁজাখুঁজির পর দেখলেন যে বর্ষাকালে ছাদে ড্যাম্প হওয়া একটা ছত্রাক হয়েছে, অ্যান্ড দ্যাট প্যারাসাইট ওইটা ছাদ থেকে চুইয়ে স্লাইডে, আর কি মিরাকেল, স্লাইডে পড়ার পর সব ব্যাকটেরিয়া শেষ। উনি তখন দেখলেন ছত্রাকে কি আছে। তো হি স্টাডিড অ্যান্ড উনি তখন বার করলেন যে ছত্রাকটার নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, অ্যান্ড ফ্রম দ্যাট দ্য আইডিয়া অফ পেনিসিলিন কেম। মানব সভ্যতার সবচেয়ে বড় দান যদি কিছু হতে পারে, তাহলে ডিসকভারি অফ পেনিসিলিন। এবং এটা আমাদের লাক। কেন লাক? আমি পরের দিন বিটা ল্যাকটাম চ্যাপ্টারে ঢুকবো, তখন বুঝতে পারবে যে ইট ওয়াজ আওয়ার বিগেস্ট লাক যে পেনিসিলিন ওয়াজ দ্য অ্যান্টিবায়োটিক হুইচ ওয়াজ ফার্স্ট ডেভেলপড। যদি পেনিসিলিনের জায়গায় অন্য কোনো অ্যান্টিবায়োটিক ডেভেলপ হতো, তাহলে হয়তো আজকে এত অ্যান্টিবায়োটিক আসতো না। কেন? কারণ আজ অব্দি যত অ্যান্টিবায়োটিক মার্কেটে এসেছে, প্রবাবলি পেনিসিলিন ইজ স্টিল দি মোস্ট সেফেস্ট অ্যান্টিবায়োটিক। আজ অব্দি যত অ্যান্টিবায়োটিক মার্কেটে আছে, পেনিসিলিন ইজ দি মোস্ট সেফেস্ট ওয়ান। একটা অ্যালার্জিক রিয়াকশন, হাইপারসেনসিটিভিটি ছাড়া পেনিসিলিনের সেই অর্থে কোনো বড় রিয়াকশন নেই, কোনো টক্সিসিটি নেই, ওকে, কোনো অ্যাডিকশন প্রপার্টি নেই। যদি এমন কোনো অ্যান্টিবায়োটিক, সাপোজ ডক্সিসাইক্লিন বা ক্লোরামফেনিকল প্রথম আসতো, ভেবে দেখো 1940 সালে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নেই। আজকে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারি, 5 বছর 10 বছর একটা অ্যান্টিবায়োটিক টেস্ট করতে পারি। 1940 সালে সেই সুযোগ ছিল না। আবিষ্কার হতো, মানুষকে দেওয়া হতো, কেউ মরে গেল তো দেওয়া হলো না। ইট ওয়াজ এ ক্রুড সিস্টেম। তাহলে ওই ক্রুড সিস্টেমে একটা জটিল অ্যান্টিবায়োটিক টেস্ট করার মতন ক্যাপাবিলিটি আমাদের ছিল না। তাহলে এমন যদি কোনো অ্যান্টিবায়োটিক আসতো যেটাতে খুব সাইড এফেক্ট আছে, প্রবাবলি আমরা অ্যান্টিবায়োটিকের রাস্তায় হাঁটতাম না হয়তো। সো ইট ইজ নেসেসিটি, অ্যাট দ্য সেম টাইম শিয়ার লাক অফ দ্য হিউম্যান কাইন্ড, যে পেনিসিলিন ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক দ্যাট ওয়াজ ডেভেলপড। এখন প্রশ্ন কি হলো জানো তো? পেনিসিলিন যখন ডেভেলপ হলো বা অ্যান্টিবায়োটিক এলো, তখন থেকে একটা খুব কমন প্রবলেম তৈরি হলো, সেটা হচ্ছে ইউজের সঙ্গে সঙ্গে মিস ইউজ। অর্থাৎ এমন একটা ড্রাগ যেটা সব ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে পারে, সেটা যদি হাতে থাকে, পিপল জেনারেলি টেন্ড টু মিস ইউজ। এবং এই মিস ইউজের থেকেই প্রবলেমগুলো শুরু, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুরু, এবং সাবসিকুয়েন্ট যা যা আজকে ডেভেলপমেন্ট হয়েছে, অল দিস থিংস আর লিঙ্ক টু দ্যাট অ্যান্টিবায়োটিক মিস ইউজ। জেনারেল প্রিন্সিপালস অফ কেমোথেরাপি বা অ্যান্টিমাইক্রোবিয়াল কেমোথেরাপি কি?
যে এখানে আমরা এটাই বুঝবো যে আমরা একটা অ্যান্টিবায়োটিক থাকলেই হাতে সেটা প্রয়োগ করব না করব না, এই ডিসিশন মেকিংটা আমরা নেব, কেন নেব, দ্যাট ইজ দ্য টপিক। এখন কেমোথেরাপি বলতে তোমাদের মাথায় এটা ঢুকে আছে, কেমোথেরাপি মানেই বোধহয় ক্যান্সার কেমোথেরাপি। কেমোথেরাপি মানেই কিন্তু ক্যান্সার নয়। কেমোথেরাপি মিন্স কেমিক্যাল থেরাপি। যখন আমরা বলছি অ্যান্টি মাইক্রোবিয়াল, তার মানে বলছি কোনো মাইক্রোব তার এগেনস্টে কেমোথেরাপি, কেমিক্যাল থেরাপি। দ্যাট মে বি অ্যান্টি ব্যাকটেরিয়াল কেমোথেরাপি, অ্যান্টি ফাঙ্গাল কেমোথেরাপি, ওকে, অ্যান্টি হেলমিনথিক কেমোথেরাপি। অ্যাট দ্য সেম টাইম যখন সেটা ক্যান্সার সেলের এগেনস্টে হবে তখন ক্যান্সার কেমোথেরাপি। সো কেমোথেরাপি ডাজন্ট মিন্স ক্যান্সার। Antimicrobial drugs by antibiotics, they are also included in chemotherapy. So chemotherapy, the drug treatment of infections in which the infecting agents are destroyed or removed without injuring the host. Without injuring the host, very important. Antibiotics ki substances produced by microorganisms. দেখো, substances produced by microorganisms which suppress the growth or destroy of other microorganisms in low concentration. আমরা একটা অ্যান্টিবায়োটিক 2 ml দিই, 1 ml দিই, so it very low concentration it will act and it has origin in other microorganism. যেমন পেনিসিলিন from Penicillium notatum, যদিও এখন নোটেটাম নয়, ক্রাইসোজেনাস, যাই হোক সেটা আমরা পরের চ্যাপ্টারে যাব। অ্যান্টিমাইক্রোবিয়ালস কি এনি সাবস্টেন্স অফ ন্যাচারাল, সিনথেটিক অর সেমি সিনথেটিক অরিজিন। যেমন পেনিসিলিন হচ্ছে ন্যাচারাল, কিন্তু পেনিসিলিন থেকেই অ্যামক্সিসিলিন আসছে, পাইপেরাসিলিন আসছে। যখন অ্যামক্সিসিলিন ক্ল্যাভাম তৈরি হচ্ছে তখন সেটা আর ন্যাচারাল থাকছে না, সেটা কিন্তু সিনথেটিক বা সেমি সিনথেটিক। ওকে, so any substance of natural, synthetic or semi-synthetic origin which at low concentrations kills or inhibits the growth of microorganisms but causes little or no host damage. Host damage করবে না, এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। মাইক্রোঅর্গানিজম কে ড্যামেজ করবে কিন্তু হোস্ট সেলকে ড্যামেজ করবে না। অর্থাৎ সাপোজ সিপ্রোফ্লক্সাসিন acts against DNA of the bacteria, বাট হিউম্যান ডিএনএ এর উপর ওর কোনো এফেক্ট থাকলে হবে না। ওকে, সো ইট মাস্ট বি সিলেক্টিভ ফর দ্য ব্যাকটেরিয়া অর ভাইরাস। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গি, ওয়ার্ম অল ইনক্লুডেড ইন অ্যান্টিমাইক্রোবিয়ালস। দেখো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স কি? অ্যানিমাল মিট। দেখো, 29 million pounds of antibiotic used in meat production. So whenever you are consuming boiler meat, you are consuming lots of antibiotic. That is causing resistance. Okay. দেখো, 29 million use হয়েছে অ্যানিমাল মিটে, আর 7 million pounds of antibiotic used in human medicine. দেখছো, মানুষের থেকে বেশি ওদের বেশি অ্যান্টিবায়োটিক চলছে। দেখো, সোর্স কি? ফাঙ্গাই, যেমন পেনিসিলিন, গ্রেসিওফালমিন, সেফালোস্পোরিন, ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যাক্টিনোমাইকোসিস, অ্যামাইনোগ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল। সো ইট মে বি, যেটা বললাম যে অন্য কোনো মাইক্রো অর্গানিজম থেকে আসবে, ইট মে বি ভাইরাস, মে বি ব্যাকটেরিয়া, হোয়াট এভার মে বি, বাট ইট শুড কাম ফ্রম আদার মাইক্রো অর্গানিজম। ওকে, prerequisites: diagnosis, site of action, responsible organism, sensitivity of the drug. ওকে, ডায়াগনোস, যেমন সাইট অফ অ্যাকশন, কিসের উপর বেস করে তুমি অ্যান্টিবায়োটিকটা দেবে? যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তাতে তুমি একরকম অ্যান্টিবায়োটিক দেবে। অ্যাবডোমিনাল ইনফেকশন, কোলাইটিস, তাতে তুমি একরকম অ্যান্টিবায়োটিক দেবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাতে তুমি একরকম অ্যান্টিবায়োটিক দেবে। সো অ্যান্টিবায়োটিক থেরাপি উইল ডিপেন্ড আপন দ্য সাইট অফ ইনফেকশন, কোথায় ইনফেকশন হচ্ছে। রেসপন্সিবল অর্গানিজম, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাতে কোন অর্গানিজম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করেছে? নেম সাম অর্গানিজম কজিং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন।
ইকোলাই আর ক্লেবসিয়েলা, তাই না? প্রোটিয়াস, তাই না? প্রোটিয়াস মিরাবিলিস করতে পারে। রেসপিরেটরি ইনফেকশন কারা করে? স্টেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। স্টেপটোকক্কাল নিউমোনি করবে না, তাই না? আর সিউডোমোনাস, তাই না? যদি স্টেপটোস্ট্যাফাইলো থাকে, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? গ্রাম পজিটিভ, তাই তো? তাহলে তার এগেইনস্টে এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা গ্রাম পজিটিভের এগেইনস্টে অ্যাক্টিভ, যেমন অ্যামক্সিসিলিন। কিন্তু যদি রেসপিরেটরি ইনফেকশন স্টেপটোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস না করে সিউডোমোনাস করে, তাহলে কিন্তু অ্যামক্সিসিলিন কাজ করবে না। সেক্ষেত্রে কাকে দেবো? পাইপেরাসিলিন। আসবো আমি বিটাল একটা অ্যান্টিবায়োটিকে, তখন বলবো। তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপি উইল ডিপেন্ড আপন দ্য সাইট অফ ইনফেকশন, কোথায় ইনফেকশন হয়েছে, পজিটিভ অর্গানিজম, কোন অর্গানিজম সেটা করছে। 2, 3 কি সেনসিটিভিটি অফ দ্য ড্রাগ। দেখা গেল যে সিউডোমোনাসটা এফেক্ট করেছে সেই স্ট্রেনটা পাইপেরাসিলিনে রেজিস্ট্যান্ট। তাহলে তোমার কি করতে হবে? তোমার একটা কালচার করতে হবে, গ্রোথ দেখতে হবে তোমাকে। দ্যাট মে বি ডিউ টু ইন ম্যাককনকি আগার অর সাম আদার আগার, নিউট্রিয়েন্ট আগার, যাই হোক, তোমাকে একটা কালচার করে দেখতে হবে। করে প্যারালালি দেখতে হবে যে সেই ব্যাকটেরিয়াটা, সেই ইকোলাইটা কোন কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ আর কোন কোন অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে রয়েছে। কেন রেজিস্ট্যান্স হচ্ছে? কারণ সেই ব্যক্তি হয়তো প্রচুর অ্যানিমাল মিট খেয়েছে, যে অ্যানিমালকে সিপ্রোফ্লক্সাসিন দেওয়া হয়েছে, বা উনি নিজেই যখন যখন পেচ্ছাপে জ্বালা হয় ওষুধের দোকানে গিয়ে 2টো করে সিফ্রান খেয়ে নেয়। ওষুধের দোকানদারকে গিয়ে বলে আমার জ্বর জ্বালা হচ্ছে, ওষুধ দিন। দোকানদারও 2টো সিপ্রোফ্লক্সাসিন দিয়ে দিল, উনিও খেয়ে নিলেন, কমে গেল, আর খেলো না। তাহলে দেয়ার মে বি মাল্টিপল সোর্স। তাহলে তোমাকে দেখতে হবে কোথায় ইনফেকশন হয়েছে বিফোর ইউ গিভ দ্য অ্যান্টিবায়োটিক। তোমাকে দেখতে হবে সেই ইনফেকশনটার সোর্স বা পজিটিভ অর্গানিজম কে বা কারা, তারা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। 2, 3 দেখতে হবে সেই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভটা কোন কোন অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট না কোন কোন অ্যান্টিবায়োটিকে সেনসিটিভ। এখন এখানে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসি কি? তুমি একজন ডক্টর, তুমি আইসিইউতে ইন্টার্ন বা হাউস স্টাফ, তুমি তোমার ডেইলি রাউন্ড দিতে গিয়ে দেখলে একজন পেশেন্ট, তার জ্বর আসছে, তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তুমি ধরে নিচ্ছ তার এস্চেরিশিয়া কোলাই হয়েছে, বা ইউ আর সাসপেক্টিং যে দ্যাট ইজ দ্য প্যাথোজেন, এবং তুমি চিন্তা করলে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবার কথা হচ্ছে তোমাকে একটা কালচার পাঠাতে হবে অ্যাজ পার দিস প্রোটোকল, সাইট অফ অ্যাকশন, রেসপন্সিবল অর্গানিজম, সেনসিটিভ অফ দ্য ড্রাগ। এটা যদি দেখে দিতে হয় তাহলে তোমাকে প্রথমে তার ইউরিনটাকে পাঠাতে হবে, যে ইউরিন আরি করুন আর কালচার করুন। রিপোর্ট আসলে আমি বুঝতে পারবো কোন প্যাথোজেন এর পিছনে রয়েছে আর তার রেজিস্ট্যান্স সেনসিটিভিটি প্যাটার্ন কি, সিএস রিপোর্ট দেখে। তারপর দেখে তুমি অ্যান্টিবায়োটিক দেবে। এই প্রসেসটা হতে কতক্ষণ লাগবে? মিনিমাম 72 ঘন্টা। তাহলে আজকে পেশেন্ট ভর্তি হয়েছে আর তুমি ট্রিটমেন্ট শুরু করবে সোমবার, তা 3 দিন কি হবে? পেশেন্ট বলবে ধর ফালতু ডাক্তার, দেখাবোই না, ডাক্তার চেঞ্জ, হসপিটাল চেঞ্জ। বাস্তব কথা বলছি। তাহলে হোয়াট ইজ দ্য অপশন? এইখানেই পয়েন্ট আসছে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি। লিখে রাখো, এটা তোমাদের শর্ট নোট আসে। এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি। হোয়াট ইজ এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি? একজনের ফিভার চলছে, তার সিভিয়ার ইনফেকশন হয়ে রয়েছে, আমি চিন্তা করছি যে তার ইনফেকশনটা সেপসিস হয়ে যেতে পারে, সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, এবং দ্যাট মে ক্রিয়েট এ মেজর কমপ্লিকেশন। ওকে, পেশেন্ট ডায়াবেটিক থাকতে পারে, হাইপারটেনসিভ থাকতে পারে, আরো আদার কোমরবিডিটিস থাকতে পারে, দ্যাট মে ক্রিয়েট এ লট অফ প্রবলেম। ওকে, তাহলে আমাকে
প্যারালালি আমি যেমন কালচারের জন্য পাঠাচ্ছি, স্যাম্পল পাঠিয়ে দিলাম, আমি 72 ঘন্টা পর দেখবো, ওয়েট করব ফর দ্য প্রপার অ্যান্টিবায়োটিক। কিন্তু এই 72 ঘন্টার জন্য আমি একটা অ্যান্টিবায়োটিক থেরাপি প্রোফাইল্যাকটিক্যালি দেব। অর্থাৎ পেশেন্ট এলো, তুমি কালচার করতে পাঠিয়ে দিলে, ইউটিআই নিয়ে এসছে, তুমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউরিন স্যাম্পল নিয়ে পাঠিয়ে দিলে, দিয়ে বললে কালচার করে আনুন, পেশেন্ট অ্যাডমিটেড। কালচার করতে যেই পাঠিয়ে দিলে, ইউ স্টার্ট অ্যান অ্যান্টিবায়োটিক এমপেরিক্যালি, মানে আন্দাজে, অ্যাপ্রক্সিমেট। এবার একেবারে কি আন্দাজে না, তার একটা প্রোটোকল আছে, সেটা অ্যান্টিবায়োটিক প্রোটোকলে আমরা জানবো। সাপোজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, ইউ ক্যান গিভ সিপ্রোফ্লক্সাসিন, জেনারেলি আমরা দিই। তাহলে তুমি একজন পেশেন্টকে, সে ইউটিআই নিয়ে এসছে, তার ইউরিন আরিয়ার কালচার করতে পাঠিয়ে দিলে, 72 ঘন্টা ওয়েট করছো, তার মধ্যে তাকে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে রাখলে। এইবার চলছে, এইবার 72 ঘন্টা পর তার সিএস রিপোর্ট এলো, দেখলে তাতে লেখা রয়েছে যে এটা এস্চেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া, এবং তার কালচার রিপোর্টে দেখা যাচ্ছে সিপ্রোফ্লক্সাসিনে সেনসিটিভ। তাহলে ইউ কন্টিনিউ গিভিং সিপ্রোফ্লক্সাসিন, ওটাই ট্রিটমেন্ট। যদি দেখা যায় যে তার সিপ্রোফ্লক্সাসিনের রেজিস্ট্যান্স আছে রিপোর্টে, অন্য কিছুতে নাইট্রোফুরান্টয়েনে সেনসিটিভ, বা অন্য কোনো ড্রাগে লিভোফ্লক্সাসিনে সেনসিটিভ, তাহলে তুমি সিপ্রোফ্লক্সাসিনটা বন্ধ করে লিভোফ্লক্সাসিনে শিফট করে যাবে। তাহলে এই যে 3 দিন আমরা অ্যান্টিবায়োটিক থেরাপিতে রাখলাম পেশেন্টকে, বিফোর দ্য কালচার রিপোর্ট ইজ প্রেজেন্ট, এই 3 দিনের অ্যান্টিবায়োটিক থেরাপি হচ্ছে এমপেরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি, দ্যাট ইজ লিগাল, এবং এতে কোনো সমস্যা নেই। দেখো ফ্রিকোয়েন্সি, এবার দেখো, এবার নেক্সট কোশ্চেন আসবে যে কতক্ষণ দেব। Frequency and duration of drug administration. Inadequate doses may develop resistance. Intermediate doses may not cure infection. Optimum dose should be used for therapy. যেমন acute infection generally takes 5 to 10 days. 5 থেকে 10 দিন লাগে for acute infection. Exceptions TB, infective endocarditis, tuberculosis. Okay, tuberculosis একটা এক্সেপশন, যাতে কিন্তু আমরা অনেক সময় লিভোফ্লক্সাসিনও দিই 6 মাস থেকে 1 বছর একটানা। ওকে, তো লাগে। সো টেস্ট ফর কিওর অ্যান্ড প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি, যেমন টিবির ক্ষেত্রে আমরা জেনারেলি স্পুটাম এএফবি দেখতে থাকি। স্পুটাম এএফবি নেগেটিভ হলো তো টিবি ট্রিটমেন্ট ঠিক হচ্ছে, যদি পজিটিভ আসতে থাকে তাহলে নো ম্যাটার, 6 মাসের পরেও আরো 3 মাস টানা যেতে পারে, 9 মাস 1 বছর অনেক সময় টিবি ট্রিটমেন্ট করা হয়, টিবি ট্রিটমেন্ট চ্যাপ্টারে পড়ানো হবে। ক্লাসিফাই কি করে করবে আজকে এটা ডিসকাস নয়, যাই হোক আমি এটা বলে রাখছি। বেসিক্যালি অ্যান্টিব্যাকটেরিয়াল, যেমন অ্যামাইনোগ্লাইকোসাইডস কারা নাম সবাই শুনেছো, যেমন সোপ্রামাইসিন, জেন্টামাইসিন, ওকে, অ্যামিকাসিন। ওকে, সোপ্রামাইসিন হচ্ছে ব্র্যান্ড নেম, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, ক্লিন্ডামাইসিন, এগুলো কিন্তু হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস। এরিথ্রোমাইসিন, পেনিসিলিনস, বিটাল্যাক্টামস, সেফালোস্পোরিনস, all these drugs are antibacterials. Antifungal, amphotericin B, ketoconazole, miconazole, fluconazole, albendazole, albendazole antihelminthic, antiprotozoal, chloroquine, metronidazole, antiviral acyclovir, zidovudine. Okay, বিশাল চ্যাপ্টার, অ্যান্টিমাইক্রোবিয়াল কেমোথেরাপি বিরাট চ্যাপ্টার। ওকে, এবং প্রচুর কোশ্চেন আসে, সো উই উইল গো স্লো অন ইট। কারণ ম্যালেরিয়া পড়তে হবে, টিউবারকুলোসিস পড়তে হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া পড়তে হবে, টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট পড়তে হবে, এইচআইভি ট্রিটমেন্ট পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্টিভাইরাল যেমন হার্পিসের ট্রিটমেন্ট পড়তে হবে, যেগুলো কমন ডিজিজ, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যাবডোমিনাল ইনফেকশন, পেনিসিলিন, সেফালোস্পোরিন, 3rd জেনারেশন সেফালোস্পোরিন, প্রচুর ড্রাগ আছে এবং ভেরি ক্রিটিক্যাল, নাম মনে রাখা খুব কঠিন। ওকে, বিটাল্যাক্টাম চ্যাপ্টারে ঢুকবো, দেখবে নাম মনে রাখা ভীষণ কঠিন ব্যাপার, শুধু সেফালোস্পোরিনই আসবে 50টার উপর। এবার দেখো অ্যান্টিবায়োটিক থেরাপি 2 রকম হতে পারে, একটাকে আমরা বলি ব্যাকটেরিওস্ট্যাটিক, একটাকে বলি ব্যাকটেরিওসাইডাল। পার্থক্য কি? ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিয়াল গ্রোথটাকে আটকে দেবে। ব্যাকটেরিওস্ট্যাটিক যারা, যেমন সিপ্রোফ্লক্সাসিন, এরা কি করবে, ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে গিয়ে ঢুকে যাবে এবং ডিএনএটাকে ব্লক করে দেবে। যদি ডিএনএটা ব্লক করে দেয় তাহলে ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন হবে না,
এবং ব্যাকটেরিয়াটা একসময় সংখ্যায় কমতে কমতে একটা সময় ইরেডিকেটেড হবে, কিন্তু এটা ডাইরেক্টলি ব্যাকটেরিয়াকে মারবে না, গ্রোথ স্টপ করে দেবে। এই ধরনের যে ড্রাগগুলো তাকে আমরা বলবো ব্যাকটেরিওস্ট্যাটিক। আরেকটা কারা, তারা হচ্ছে ব্যাকটেরিসাইডাল, যেমন পেনিসিলিন, অ্যামক্সিসিলিন। এরা কি করবে, এরা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে ওই সেল ওয়ালটাকে নষ্ট করে দেবে। সেল ওয়ালটা যদি ভেঙে যায় তাহলে বাইরে থেকে ফ্লুইড ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে যাবে এবং ব্যাকটেরিয়াটা মরে যাবে। ঠিক আছে, তাহলে দু রকমের ব্যাকটেরিয়া আমরা পেতে, অ্যান্টিবায়োটিক আমরা পেতে পারি। একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর শর্ট নোট, এবং এক্সপ্লেন হয় যে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্ড ব্যাকটেরিসাইডাল এর ডিফারেন্স। ভেরি ইম্পর্টেন্ট, bacteriostatic and bactericidal. Bacteriostatic is the agent prevents the growth of the bacteria, that is it keeps them in the stationary phase of the growth. Bactericidal means that it kills the bacteria. Minimum inhibitory concentration MIC, এটা হয়তো মাইক্রোবায়োলজিতে পড়েছো, হয়েছে? হ্যাঁ, MIC কি? কিল করতে পারে, তাই তো? হ্যাঁ, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, ভিজিবল গ্রোথ দেখা যাবে না, তাই তো কালচারে। তাহলে এটা ইনভিট্রো না ইনভিভো? এটা ইনভিট্রো, অর্থাৎ এটা কিন্তু শুধু চোখে দেখার জন্য। ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের ডোজ কি হবে সেটা এমআইসি দিয়ে ডিটারমাইন হবে না। ওকে, ব্যাকটেরিয়াল ডোজ কি হবে MIC cannot determine that. MIC is in vitro. আমি স্লাইডে দেখছি বা মাইক্রোস্কোপিক ভাবে দেখছি যে ব্যাকটেরিয়া গ্রোথটা নষ্ট হয়েছে কিনা বা ব্যাকটেরিয়াটা মারা গেছে কিনা। দ্যাট ইজ মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। মিনিমাম যে কনসেন্ট্রেশন এটা পসিবল সেটাই হচ্ছে MIC। আর মিনিমাম ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন কি, এইটা হচ্ছে মেইন আমাদের ফার্মাকোলজির জন্য, যে minimum concentration of the antibiotic which kills 99% of the bacteria in body. তাহলে for pharmacology that is MBC, that is minimum bactericidal concentration, and for micro that is minimum inhibitory concentration, that is for microscopy or whatever may be the process you are undertaking. দেখো ব্যাকটেরিওস্ট্যাটিক আর সাইডালের ডিফারেন্স দেখো। ব্যাকটেরিওস্ট্যাটিক কি করছে, এখানে তুমি দেখো এই যে ব্যাকটেরিয়াল পপুলেশন বাড়ছে 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 বাড়ছে, তুমি এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল দিলে, হ্যাঁ অ্যান্টিমাইক্রোবিয়াল যখন দিলে দেখো ওর গ্রোথটা স্ট্যাটিক রয়ে গেল, এবং এইখানে যদি তুমি কোর্স কমপ্লিট না করো, কোর্স যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল রিইনফেকশন হওয়ার চান্স থেকে যায়। ব্যাকটেরিসাইডালে কি হচ্ছে, তুমি অ্যান্টিমাইক্রোবিয়াল দাও which is ব্যাকটেরিসাইডাল, পপুলেশন আস্তে 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 কমে যাবে। রিমুভ অ্যান্টিমাইক্রোবিয়াল, কোর্স কমপ্লিট হওয়ার কিছুদিন আগেও যদি করো তাহলেও কিন্তু দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসেস ইট ওয়ার্কস। ওকে, so that is the basic core difference. So can you combine bacteriostatic with bactericidal? No, that you cannot do. You have to stick to either variety, or bactericidal or nulli static. এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং অ্যান্ড টাইম ডিপেন্ডেন্ট কিলিং, এটা পড়বে। দেখো কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং নাম শুনেই বোঝা যায়, মানে কিছু কিছু ব্যাকটেরিয়া অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যাদের যে এই যে কিলিং প্রপার্টি কতটা মারবে ব্যাকটেরিয়া সেটা ডিপেন্ড করবে তার কনসেন্ট্রেশন কত উঠছে তার উপর। অর্থাৎ যত হাই কনসেন্ট্রেশনে সে উঠবে তত তার ব্যাকটেরিয়াল কিলিং প্রপার্টি বাড়বে, যত বেশি কনসেন্ট্রেশনে যাবে। এটা একটা টাইপ। আরেকটা টাইপ অফ অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, যারা কনসেন্ট্রেশন নয় কতক্ষণ একটা পার্টিকুলার
কনসেন্ট্রেশন মেনটেন করে যাবে তার উপর এটা ডিপেন্ড করবে। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে টাইমটা ফ্যাক্টর, কতটা টাইম ও কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছে, আর কারো কারো ক্ষেত্রে টাইমটা ফ্যাক্টর নয়, কতটা হাই ও রিচ করছে, কতটা বেশি কনসেন্ট্রেশন তার উপর ডিপেন্ডেন্ট। তো যাদের উপর এই ধরনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট তাদের আমরা বলছি কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, এন্ড যাদের ক্ষেত্রে টাইমের উপর ডিপেন্ডেন্ট তাদের বলছি টাইম ডিপেন্ডেন্ট কিলিং। যেমন তুমি যদি এই কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং দেখো, আমরা বলবো পেনিসিলিন। লিখে রাখো, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং হচ্ছে, সরি বলবো, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস এন্ড ফ্লুরোকুইনোলন্স। অ্যামাইনোগ্লাইকো মানে লিখে রাখো জেন্টামাইসিন এন্ড সিপ্রোফ্লক্সাসিন, এদের হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। আর টাইম ডিপেন্ডেন্ট কিলিং হচ্ছে বিটা ল্যাকটাম বা পেনিসিলিনস। বিটা ল্যাকটাম বা পেনিসিলিনস এদের হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। এখানে একটা শর্ট নোট আছে, যদিও এই শর্ট নোটটা পড়াবো আমরা ডিটেলসে ইন অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যামিক অ্যাসিড যখন আলাদা করে পড়ানো হবে তখন আমরা বলবো। যাই হোক, এটা লিখে রাখো, এটা পড়বে। পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট। পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট কি? কোশ্চেন আসে, হোয়াট ইজ পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট? করেছো? পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট কি? অর্থাৎ কিছু কিছু অ্যান্টিবায়োটিক থাকে যাদের কনসেন্ট্রেশন উঠলো, ধরো এটা হচ্ছে থেরাপিউটিক কনসেন্ট্রেশন, মাইক্রোবস এমআইসি, এ দেখো মাইক্রোবস এমআইসি, এই কনসেন্ট্রেশন উঠছে, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, অর্থাৎ যত কনসেন্ট্রেশন উঠবে তত ব্যাকটেরিয়াল কিলিং হবে এবং কনসেন্ট্রেশন পড়ে গেল। কিছু কিছু অ্যান্টিবায়োটিক থাকে যাদের এই কনসেন্ট্রেশন পড়ে যাওয়ার পরেও দেখা গেছে অ্যান্টিবায়োটিক প্রপার্টি থেকে যায়, যেমন অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট এফেক্ট থেকে যায়, তেমনি এদেরও অ্যান্টিবায়োটিক এফেক্ট থেকে যায়। সেই যে থেকে যাচ্ছে সেটাকে বলছি পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট, অ্যান্টিবায়োটিকের পোস্ট এফেক্ট। ওকে, উদাহরণ কি, এক্সাম্পল কি? এগেইন অ্যামাইনোগ্লাইকোসাইডস বা জেন্টামাইসিন, অ্যামিকাসিন। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন আসে, জেন্টামাইসিন, অ্যামিকাসিন এদের হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট। ওকে, তাহলে অ্যান্টিবায়োটিক আমরা কি কি ভাগ করতে পারি? একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, একটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল। হলো, ব্যাকটেরিওসাইডাল যারা, তাদেরকে আমরা তিনটে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলার্স, আর আরেকটা হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট। ঠিক আছে, এই যে দেখাচ্ছে, দেখো টাইম ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন এবং কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। আর টাইম ডিপেন্ডেন্ট মানে অনেকক্ষণ ধরে এফেক্ট থাকছে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, এবং পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট অর্থাৎ কনসেন্ট্রেশন এমআইসির নিচে ড্রপ করে যাওয়ার পরেও অ্যান্টিবায়োটিক থেরাপি থেকে যাচ্ছে। ওকে, এফেক্ট থেকে যাচ্ছে। এবার ধরো, তাহলে দেখো ক্লাসিফাই যদি আমরা করি, হ্যাঁ, অ্যাজ পার সাইট অফ অ্যাকশন, এতক্ষণ ছিল অ্যাজ পার মেকানিজম অফ অ্যাকশন। যদি অ্যাজ পার সাইট অফ অ্যাকশন আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালকে ক্লাসিফাই করি, তাহলে আমরা দেখব যে কিছু কিছু, যেটা বললাম, কিছু কিছু অ্যান্টিবায়োটিক যারা সেল ওয়ালের উপর কাজ করবে, সো দোজ হু ইনহিবিট দ্য সেল ওয়াল সিনথেসিস, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনেম, মোনোব্যাকটাম, ভ্যানকোমাইসিন, ব্যাসিট্রাসিন and cell membrane polymyxin B, এরা হচ্ছে সেল ওয়ালের উপর কাজ করবে। সো দে আর অল ব্যাকটেরিসাইডাল, দিস আর অল ব্যাকটেরিসাইডাল। কেন? কারণ এরা সেল ওয়ালের উপর কাজ করবে, and when the cell wall is damaged the bacterial cell dies. So whoever antibiotic which is acting on cell wall, they are bactericidal. On the other hand, there may be nucleic acid synthesis, যেমন DNA guidase, we said quinolone, ciprofloxacin, okay,
nadifloxacin, gatifloxacin, levofloxacin, all these they are nucleic acid synthetase. RNA polymerase like rifampicin, that is anti-tubercular drug. Folate like sulfamethox যেটা হচ্ছে আমাদের কোট্রিমক্সাজোল। 50S subunit যেমন হচ্ছে azithromycin, clindamycin, linezolid, chloramphenicol and streptogamin. So all these which are causing nucleic acid and protein synthesis inhibition, they are bacteriostatic in nature except some one or two. 99% are bacteriostatic in nature. So these are bactericidal and these are, এটা এমন কিছু না, ন্যারো স্পেকট্রাম and ব্রড স্পেকট্রাম, লিভ ইট। এবার দেখো তাহলে আমরা কিছু জিনিস কিন্তু মেক ইট ভেরি ক্লিয়ার যে আমরা একটা অ্যান্টিবায়োটিক দেব, সাইট অফ ইনফেকশন, কোথায় ইনফেকশন হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, সেই ইনফেকশনের পজিটিভ অর্গানিজম কারা। নাম্বার 2, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কোন ধরনের অর্গানিজম। নাম্বার 3, তার কালচার সেন্সিটিভিটি রিপোর্ট কি, অর্থাৎ সেই অর্গানিজম কোন কোন ব্যাকটেরিয়াতে সেন্সিটিভ, কোন কোন ব্যাকটেরিয়াতে রেজিস্ট্যান্স তার উপর। 1। নাম্বার 2 দেখবো কি, যে নেক্সট আমরা ভাববো যে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক দেবো না ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক দেবো। নাম্বার 2। নাম্বার 3 কি, এইবার আমাদের ভাবতে হবে যে অ্যান্টিবায়োটিক দিতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখে আমরা পড়তে পারি। নাম্বার 1 ইজ টক্সিসিটি। পেনিসিলিন তো খুব সেফ, কিন্তু পেনিসিলিনের পর যা যা আবিষ্কার হয়েছে সবার সিগনিফিকেন্ট টক্সিসিটি আছে। তাহলে নাম্বার 1 থিং ইজ টক্সিসিটি আর অ্যাডভার্স এফেক্ট। নাম্বার 2, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। পেনিসিলিন দেওয়ার আগে ফর এক্সাম্পল we have to check whether the patient is sensitive, any allergic reaction আছে পেনিসিলিনে নাকি না। যদি অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে that may be life threatening, অ্যানাফাইল্যাকটিক শক। ওকে, অ্যানাফাইল্যাক্সিস হতে পারে আফটার পেনিসিলিন ইনজেকশন, that is life threatening. So every time you write a penicillin, তুমি যখনই লিখবে একটা পেশেন্টকে যে অ্যামক্সিসিলিন ইনজেকশন দিন, পেনিসিলিন ইনজেকশন দিন, তোমাকে পাশে লিখতে হবে AST ব্র্যাকেটে, that is after skin test. তুমি যদি AST না লেখো আর সিস্টার যদি লেখা নেই বলে ডাইরেক্ট পেনিসিলিন চার্জ করে দেয় পেশেন্টকে, তারপর সিম্পল একটা পেনিসিলিন ইনজেকশন থেকে যদি তার রিঅ্যাকশন হয়, পেশেন্ট মে ডাই। সো থিঙ্ক অ্যাবাউট ইট। একটা পেশেন্ট সাধারণ একজন হঠাৎ করে তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সাপোজ নিউমোনিয়া হয়েছে, 2 দিনের জ্বর, একটা সুস্থ সবল ছেলে হসপিটালে এলো, তুমি তাকে পেনিসিলিন ইনজেকশন দিলে, খুব সেফ অ্যান্টিবায়োটিক, প্রবাবলি আমি বললাম প্রবাবলি দ্য সেফেস্ট অ্যান্টিবায়োটিক ইউ হ্যাভ গিভেন, স্টিল দ্যাট পেশেন্ট ডাইজ, এবং এন্টায়ার রেসপন্সিবিলিটি তোমার। কেন? তুমি ওই ছোট্ট 3টে শব্দ লেখোনি, AST, after skin test. All your 5 years of study, your registration, everything will be cancelled. I assure you, fact, that is rule, that is rule. যেমন ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যদি উল্টোপাল্টা মিস ট্রান্সফিউশন হয়, that is a gross medical negligence. তেমনই একটা পেনিসিলিন ইনজেকশন দেওয়ার আগে তার স্কিন টেস্ট না করে দেওয়া, that is a gross medical negligence. Your registration will be tampered. যদি পেশেন্ট তোমার এগেইনস্টে কমপ্লেন করে, your registration will be lost by this simple mistake. বলে না পচা শামুকে পা কাটে, ঠিক আছে? তো বড় বড় ডায়াগনোসিসে জেনে রাখবে কেস হয় না। একটা পেশেন্ট সে 40টা জায়গায় তার ট্রিটমেন্ট চলেছে, তার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, কেমোথেরাপি চলেছে, সে মারা গেছে, কোশ্চেন হয় না। ভাঙচুর কখন হয়, মিসম্যানেজমেন্ট কখন হয়? যখন দেখবি একটা ইয়ং ছেলে, সে বাড়িতে 2 দিন আগেও ঘুরে বেড়াতো, বয়স কম, বা একটা প্রেগনেন্ট লেডি, সে এসছে এবং সে 2 দিনের মধ্যে মারা গেছে, কোশ্চেন সেখানে ওঠে। এবং সেগুলো কখন হয়? ছোট ছোট জিনিসে হয়, নট বিগ থিং। বড় বড় জিনিসে সবার কনসেন্ট্রেশন থাকে, ছোট ছোট জিনিসে থাকে না। এই ব্লাড ট্রান্সফিউশনের মিসম্যাচ, এই পেনিসিলিন ইনজেকশন দেওয়ার আগে সেন্সিটিভিটি টেস্ট করা বা না করা, এই ছোট ছোট জিনিসগুলোই অ্যাকচুয়ালি দ্যাট ক্রিয়েটস দ্য মেডিকো লিগাল প্রবলেম। সো ভেরি স্মল থিং বাট হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট।
whenever you are writing any antibiotic, specifically penicillin group, always mention that after skin test. তুমি লিখেছো, এরপর নার্স বা কেউ হোয়াট এভার মেবি সে যদি ফলো না করে থাকে, দ্যাটস নট ইউর রেসপন্সিবিলিটি। যদিও বিইং এ ডক্টর তোমাকে তার দায় নিতে হবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউর রেজিস্ট্রেশন নাম্বার উইল বি সেট। সো বি ভেরি কেয়ারফুল। ওকে, তাহলে দেখো টক্সিসিটি অ্যাডভার্স এফেক্ট একটা, দুই হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন সেকেন্ড, থার্ড কি ড্রাগ রেজিস্ট্যান্স, যেটা বললাম। এখানে দেখো ড্রাগ রেজিস্ট্যান্সের এত গল্প এলো কেন, এর ইতিহাস কিন্তু লুকিয়ে আছে পেনিসিলিনে। দেখো সেই 1940-এ আমাদের ফিরতে হবে যদি ড্রাগ রেজিস্ট্যান্স আমরা একটুখানি বুঝতে চাই। কি হলো জানো তো, আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করলেন, তখন যেটা বললাম যে আমরা খুব লাকি যে ফার্স্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার হয়েছে, কারণ আজকের দিনের মতন এত এক্সটেন্সিভ ট্রায়ালের সুযোগ 1940 সালে ছিল না, কোনো ট্রায়ালই হতো না। এবং 1940 সালে আমরা চিন্তা করে দেখো, একটা গোটা বিশ্বে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কি বলতে পারবে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা জানি নাৎসি জার্মানি বাহিনী, তারা যারা পিওডব্লিউ প্রিজনার অফ ওয়ার, তাদেরকে ধরে নিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করতো। এভরিবডি নো অ্যাবাউট হলোকাস্ট, তাই না? তাদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করে দেওয়া হয়েছে, কারণ তখন কোনো রুলস ছিল না। ওরা কিছু সেই অ্যাকচুয়ালি কিন্তু ইলিগাল করেনি, কারণ তখন কিছু রুলই ছিল না কিভাবে ড্রাগ টেস্টিং হবে, অ্যান্টিবায়োটিকই নেই, কোথায় টেস্টিং হবে? তাহলে প্রশ্ন হচ্ছে পেনিসিলিনের টেস্টিং কি করে হলো? এমন তো নয় যে আলেকজান্ডার ফ্লেমিং ওটা ছত্রাক থেকে বানালো আর সবাইকে ছত্রাক ইনজেকশন করতে শুরু করে দিল, তা তো নয়। কি করে হলো? এইখানেই ফ্যালাসি। দেখো ওয়ার্ল্ড ওয়ার যখন চলছে, তো সারা পৃথিবীতে আমেরিকান সোলজার এবং ব্রিটিশ সোলজাররা যুদ্ধে আহত হচ্ছে, কারো হাত কাটা যাচ্ছে, কারো পা কাটা যাচ্ছে, কারো সিভিয়ার ইনফেকশন হয়ে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে গ্যাংগ্রিন হয়ে। পজিটিভ অর্গানিজম কি? স্টেপ্টোকক্কাই, স্কিন ইনফেকশন, তাই না? গ্রাম পজিটিভ। আচ্ছা, ইন দ্য মিন টাইম আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার হয়েছে, কিন্তু পেনিসিলিন কোথাও কি ইউজ করতে পারছে না তখন, কেন জানেই না। আমেরিকা কি দেখলো? আমেরিকা তখন ব্রিটেনকে বলল যে আমাদের তো সেনাগুলো এমনি মরে যাচ্ছে, কেউ মধ্যপ্রাচ্যে ওয়েস্ট এশিয়ায় মরছে, কেউ ইউরোপে গিয়ে যুদ্ধে মরছে, কেউ আমেরিকাতেই অ্যাটাক হয়ে পার্লার অ্যাটাক হয়ে মরে যাচ্ছে, তো মরেই যখন যাচ্ছে, বেটার গিভ দেম অ্যান্টিবায়োটিক। তোমরা আমাকে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে দাও, আমরা ওটাকে একটা লাইটার ওয়াটার ভার্সন তৈরি করি এবং তৈরি করে আমরা আমাদের ইউএস মেরিনদের দিয়ে দিই। তোরা ওটাকে লিকুইড ভার্সন, ক্রুড ভার্সন তৈরি করলো আমেরিকানরা, এবং ওটাকে ইনজেকশন করে সারা ওয়ার্ল্ডে দিয়ে দিল ওদের ইউএস এবং ব্রিটিশ সোলজারদের। যে সোলজার এমনি গ্যাংগ্রিনে মরে যেত, কাল পরশু এমনি মারা যাবে, তাকে যদি একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যা ছাই পাশে নেবে বাঁচার জন্য, তাই ওরা করলো। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওকে, ডারউইনের তত্ত্ব। ওরা অ্যান্টিবায়োটিকটা নিয়ে নিল এবং ভেবে দেখো ততদিন অবধি কোনো অ্যান্টিবায়োটিক বাজারে নেই, তাহলে ড্রাগ রেজিস্ট্যান্সেরও কোনো ব্যাপার নেই। কার হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হলো তার হলো, সে গেল, সে এমনিও হয়তো যেত। যাদের যাদের হলো না 99% তো হবে না, 100 জনের 99 জনের তো হবে না, 99 জন কিন্তু বেঁচে গেল, 99 জন বেঁচে গেল ইনফেকশন থেকে। ওকে, এইবার দেখো যখন বেঁচে যেতে থাকলো, তখন সবাই অ্যান্টিবায়োটিক চাওয়া শুরু করলো। যে 10 জন নিয়েছিল 100 জন নেয়নি, বাকি 100 জন বলছে তাই আমরাও নেবো। এবার অত অ্যান্টিবায়োটিক কোথায় পাবে? মাস প্রোডাকশন তো তখন শুরু হয়নি। তো তখন দেখা গেল যে যুদ্ধের সময় রেশনিং বলে না, মাস প্রোডাকশন তখন হয়নি। তখন আমেরিকা দেখলো যে এই অ্যান্টিবায়োটিক ইনজেকশন যখন দেওয়া হচ্ছে পেনিসিলিন,
90% ইউরিন দিয়ে আনচেঞ্জড বেরিয়ে যায়, ইউরিন দিয়ে 90% আনচেঞ্জড বেরিয়ে যায়, 10% শুধু বডিতে কাজে লাগে। তাহলে ইউরিনটা কালেক্ট করে নাও, ইউরিনটা কালেক্ট করে নাও এবং পরের যে ইউএস সোলজার তাকে ইউরিনটা ইনজেক্ট করে দাও। তাহলে ইউরিনে 90% অ্যামক্সিসিলিন রয়েছে, পেনিসিলিন রয়েছে, so that again working, okay, that again worked, that worked। এবং এইভাবে কি হলো, 30, 40, 50 হাজার থেকে 1 লক্ষ 1.5 লক্ষ লোকের ট্রায়াল হয়ে গেল এবং একই সঙ্গে এস্টাবলিশড হয়ে গেল যে পেনিসিলিন ক্যান ওয়ার্ক মিরাকিউলাসলি। যুদ্ধ যখন শেষ হলো, ইউএস ইংল্যান্ড জয়ী হলো অবভিয়াসলি, তারা ওটার মাস প্রোডাকশন করা শুরু করলো ফর কমন পিপল এবং আস্তে আস্তে তার ট্যাবলেট ভার্সন অ্যামক্সিসিলিন আসতে শুরু করলো। যখন আসতে শুরু করলো, এবার এতদিন ইউএস ওইভাবে ইউজ করেছে, এবার পাবলিকও ওইভাবে ইউজ করা শুরু করলো, যে যা হচ্ছে অ্যামক্সিসিলিন, যে যা হচ্ছে পেনিসিলিন। কি হলো, যে পেনিসিলিন 1940 সালে 100% কাজ করতো, দেখা গেল, আমি ক্রোনোলজি দেখাবো পরের দিনকে, 1960 সাল আসতে আসতে অ্যামক্সিসিলিন পেনিসিলিন ওয়াজ রেজিস্ট্যান্স। বাই 1960 মানে 20 বছরের মধ্যে ব্যাকটেরিয়া, এগেইন ওই যে বললাম সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ব্যাকটেরিয়া কি দেখলো, আমাকে বাঁচতে হবে, তো ইট কজড ইটস ওন জেনেটিক মিউটেশন। এবং 1960 সাল 20 বছরের মধ্যে ব্যাকটেরিয়া পেনিসিলিনের রেজিস্ট্যান্স করে ফেললো। কিভাবে? ব্যাকটেরিয়া একটা এনজাইম তৈরি করা শুরু করলো, দ্যাট ইজ কল্ড পেনিসিলিনেজ অর বিটা ল্যাকটামেজ, that you have learned in microbiology, ESBL, extended spectrum beta lactamase। পেনিসিলিনের এগেইনস্টে আমরা অ্যামক্সিসিলিন আনলাম, স্পেকট্রাম বাড়ালাম, শক্তি বাড়ালাম, ব্যাকটেরিয়া 1980 সালের মধ্যে ESBL তৈরি করা শুরু করে দিল, এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ। অর্থাৎ তুমিও স্পেকট্রাম বাড়াবে, আমিও স্পেকট্রাম বাড়ালাম। So amoxicillin, penicillin, all this became resistant by 1980s or 90s। তখন আমরা কি করলাম, ক্ল্যাভোলিনিক অ্যাসিড আনলাম, যে তুমি বিটা ল্যাকটামেজ আনছো, আমি বিটা ল্যাকটামেজটাকে ব্লক করব, স্টার্ট ক্ল্যাভোলিনিক অ্যাসিড। সো দেন কেম অ্যামক্সিক্ল্যাভ, ampicillin sulbactam, piperacillin tazobactam। By 2000, piperacillin tazobactam, amoxicillin sulbactam and ampicillin amoxicillin clavulanic acid and ampicillin sulbactam was also resistant by 2000। So আজকের দিনে amoxicillin clavulanic acid resistance কত? Near about 50%। তাহলে তার মানে কি? তার মানে মুড়ি মুড়কির মতন অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। আমাদের একটা প্রোটোকল মানতে হবে যে আমি কোন অ্যান্টিবায়োটিক দেব, কখন দেব, কতটা দেব। অ্যানিমালের মধ্যে ওইভাবে যেটা দেখালাম, আমি প্রথমেই দেখালাম সোর্স অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ওইভাবে দুধের মধ্যে মুড়ি মুড়কির মতন অ্যান্টিবায়োটিক মেশানো যাবে না। আমরা খাচ্ছি, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। এর চেয়েও আনফরচুনেট কি জানো? এই যে 1940 থেকে 2000 এর মধ্যে অন্তত 150 থেকে 200 অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে। ফলে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ হয়েছে, আমরাও অ্যান্টিবায়োটিক বানাতে বানাতে এগোতে থেকেছি। ফলে আমাদের এই ডায়ার সিচুয়েশনটা তৈরি হয়নি। ঠিক আছে, ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে, আমরা নতুন নতুন অ্যান্টিবায়োটিক আনছি। প্রবলেমটা হলো 2000 সালের পর, কারণ 2000 সাল থেকে 2026 এই 26 বছরে নতুন কোন অ্যান্টিবায়োটিক মানুষ বানাতে পারেনি। So in last 25 years you have no new antibiotic, but bacterial resistance is growing। তাহলে আর 20 বছর পর কি হতে পারে যদি আমরা এইভাবেই চলতে থাকি? Probably we will have no antibiotic left। সমস্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে ব্যাকটেরিয়ায়, যদি না আমরা সতর্ক হই এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই ডামাডোল থেকে নিজেদেরকে বের করতে পারি। তার একমাত্র অপশন হচ্ছে কম অ্যান্টিবায়োটিক লেখো, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক লেখো, কালচার সেন্সিটিভিটি দেখে অ্যান্টিবায়োটিক লেখো। অর্থাৎ একটা পেশেন্টের জ্বর সর্দি কাশি হলো, আমি একটা অ্যাজিথ্রোমাইসিন বুঝে দিলাম, ওইভাবে ট্রিটমেন্ট হয় না, হাতুড়ে চিকিৎসা।
দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখানেই আসছে অ্যান্টিবায়োটিক স্টিওয়ার্ডশিপ। এগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল ক্লাসে আলোচনা হবে পরে। এখন এই যে সো দেখো কজেস অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা আমি বললাম ওভার প্রেসক্রাইবিং অফ অ্যান্টিবায়োটিক্স, নাম্বার 1 ফ্যাক্টর ইজ ওভার প্রেসক্রাইবিং। নাম্বার 2 হচ্ছে পেশেন্টস নট ফিনিশিং দ্যার ট্রিটমেন্ট। আমার একটা পেটের পাতলা পায়খানা হলো, আমি কি করলাম আজকে সকালে একটা মেট্রোজিল খেয়ে নিলাম, হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ব্যাস মেট্রোজিলও বন্ধ। মেট্রোজিলের ডোজ কত? যদি একটা খাও 3 বার করে 7 দিন, মানে 21টা ট্যাবলেট খেতে হবে। 21টা ট্যাবলেট খেতে হবে, কেউ বোধহয় খায় না। দ্যাট ইজ দ্য প্রবলেম। So when you are starting a therapy, you should close it. Number 3 কি? Sorry, overuse of antibiotic in livestock and fish farming. মুনিমুরকি মতো অ্যানিমাল সেক্টরে ভেটেরিনারিতে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। আর কি? পুয়ার ইনফেকশন কন্ট্রোল ইন হসপিটালস এন্ড ক্লিনিক্স। যে কোনো সরকারি হাসপাতালে যাও, দেখো সেখানে হাইজিনের কি কন্ডিশন। ওখানে থাকলেও আরো বেশি অসুস্থ হয়ে যাবে, এমন এমন কন্ডিশন। হ্যাঁ, ফ্যাক্ট। কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, দেখছো তো। এটা আমি নতুন কিছু বলছি না, এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ দিস। পুয়ার হাইজিন, সেখান থেকে রিইনফেকশন হচ্ছে, সেখান থেকে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হচ্ছে। ল্যাক অফ হাইজিন অ্যান্ড পুয়ার স্যানিটেশন, ল্যাক অফ নিউ অ্যান্টিবায়োটিক্স বিং ডেভেলপড। অর্থাৎ লাস্টলি যেটা বললাম, ল্যাক অফ নিউ অ্যান্টিবায়োটিক, নতুন অ্যান্টিবায়োটিক আমাদের হাতে আসছে না। তাহলে এই যে মেকানিজম হয়, এটা বলে আমরা শেষ করব। তাহলে এই যে মেকানিজম, এই যে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এটার পদ্ধতি কি কি? তোমরা এটা মাইক্রোবায়োলজিতে পড়েছো, এটা নিয়ে নতুন করে ফার্মাতে ডিসকাস করার খুব একটা দরকার নেই, বাট যেটুকু দরকার আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ব্যাকটেরিয়াল মিউটেশন। ব্যাকটেরিয়াল মিউটেশন ইজ দ্য মেইন কজ। আর কি? জিন ট্রান্সফার। জিন ট্রান্সফার মে বি হরাইজন্টাল, মে বি ভার্টিক্যাল। মেকানিজম যেমন কনজুগেশন আমরা জানি, এ মেথড অফ জিন ট্রান্সফার, অলরেডি ইউ নো, is a conjugation of gene transfer. Then there is transduction, that is bacterial transduction by bacteriophage, that is another method of gene transfer. And there is transformation of the genetic material, that is another method of gene transfer. So দেখো কালচার সেন্সিটিভিটি, এই যে দেখো কালচার এই যে পাওয়া গেছে, এখানে সব সেন্সিটিভ, জোন অফ ইনহিবিশন গুলো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই যে এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। সো উইল অ্যাভয়েড দিস অ্যান্টিবায়োটিক্স and will stick to this. Okay, any of this. Last কি? সুপার ইনফেকশন, সুপার বাগ। সুপার বাগ কারা? অর্থাৎ দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিই, কালকে আমি ওপিডিতে যারা ছিল তাদের বলছিলাম যে একটা নিউমোনিয়া নিয়ে ভাগ আছে। একটা হচ্ছে ক্যাপ, সেটা কি? কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আর এটা কি? হ্যাপ, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আর এটা কি? ভ্যাপ, দ্যাট ইজ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। তুমি যখন কমিউনিটি অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া দেখছো, একটা পেশেন্টের নিউমোনিয়া হলো, ক্যাপ হলো, সেটা কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন বা ইনজেক্টেবল অ্যামক্সিসিলিন, ইট উইল ওয়ার্ক। যখন সেই একই স্টেনটা হসপিটালে গিয়ে হসপিটাল হ্যাপ হয়ে যাচ্ছে, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তখন কিন্তু তাতে অনেক অ্যান্টিবায়োটিক সেই স্টেন অলরেডি সহ্য করেছে। লাইকলি সেই হ্যাপের স্ট্রেনটা কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্স হবে। একইভাবে যখন সেটা ভ্যাপ হয়ে যাচ্ছে, মানে সেই ব্যাকটেরিয়া ভেন্টিলেটরের মধ্যেই বসে রয়েছে, তখন সে আরো অনেক অ্যান্টিবায়োটিকের সঙ্গে সে কিন্তু রেজিস্ট্যান্স। অর্থাৎ এই যে স্ট্রেনটা ডেভেলপ করলো, এই ভ্যাপ হলো, এটা কিন্তু অনেকটা সুপার বাগ, সুপার ইনফেকশন। অর্থাৎ কিছু কিছু অ্যান্টিবায়োটিক দেখবে, ব্যাকটেরিয়া দেখবে ওই ইকোলাইয়েরই স্ট্রেন, কিন্তু সে সমস্ত অ্যান্টিবায়োটিকে সে রেজিস্ট্যান্ট। এদের আমরা বলছি সুপার বাগ, বা এই ইনফেকশন গুলোকে বলছি সুপার ইনফেকশন, ভেরি ডেঞ্জারাস অ্যান্ড লাইফ থ্রেটনিং। সো ইউ হ্যাভ টু বি ভেরি কশাস। কাদের ক্ষেত্রে বেশি হয়? যেমন যারা স্টেরয়েড থেরাপি নেয়, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি পায়, ম্যালিগন্যান্সি অ্যান্টি ক্যান্সার ড্রাগ নেয়, এইডস আছে, অ্যাগ্রানুলোসাইটোসিস, ডায়াবেটিস অ্যান্ড জেরিয়াট্রিক পপুলেশন বা ওল্ড এজ, তাদের ক্ষেত্রে সুপার বাগ বা সুপার ইনফেকশনের সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো অল ডিপেন্ডস আপন দ্য কালচার সেন্সিটিভিটি রিপোর্ট। এখানে আমরা দেখিয়েছি প্রোফাইল্যাক্সিস ইউজ অফ ম্যালেরিয়া,